দেখো, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের ষষ্ঠ ক্লাস শেষে আজকে হচ্ছে সপ্তম ক্লাস। তো সপ্তম ক্লাসে যাওয়ার আগে আমরা হচ্ছে আগের দিনের কিছু জিনিস হচ্ছে রিক্যাপ করে নেব, যে আগের দিন পড়াইছিলাম আমরা কি। ঠিক আছে? তো দেখো, যে আমরা কিন্তু আগের দিন ধারকের সংযোগ দেখছিলাম। ধারকের দুই ধরনের সংযোগের কথা বলছিলাম আমরা, একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর আরেকটা কি ছিল দেখো, সমান্তরাল সংযোগ। আমরা কি বলছিলাম দেখো, শ্রেণী সংযোগে প্রত্যেকটা ধারকে চার্জের পরিমাণ সমান থাকে, কিন্তু প্রত্যেকটা ধারকের বিভব পার্থক্যগুলো কি হয়, আলাদা হয়, দুই প্রান্তের বিভবটা আলাদা হয়। এখান দেখো, এরপর কি ছিল, সমান্তরাল সমবায়, যেখানে আমরা বলছিলাম যে সমান্তরাল সংযোগে চার্জের পরিমাণ আলাদা হয়, এখানে একই থাকে না, চার্জের পরিমাণগুলো আলাদা আলাদা হয়, কিন্তু প্রত্যেকটা ধারকের বিভব পার্থক্য সমান থাকে, দুই প্রান্তের বিভবটা সমান থাকে, এগুলো আমরা দেখছিলাম। এরপর কি করাইছিলাম দেখো, যে আমরা ম্যাথ করাইছিলাম ছোট ছোট সমান্তরাল সংযোগ এবং শ্রেণী সংযোগ দিয়ে। তারপর ধারকের সঞ্চিত শক্তির আমরা তিনটা সমীকরণ দেখছিলাম। একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কিউ স্কোয়ার ভাগ টু সি, আর একটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, আর একটা হচ্ছে কি দেখো, হাফ কিউবি। কখন আমরা কোনটা ইউজ করব, যখন যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুর উপর নির্ভর করে আমরা এক একটা সমীকরণ ইউজ করব। দেখো, যে এরপর কি ছিল আমাদের, এরপর ছিল ধারকের মধ্যে টি পুরুত্বের যদি ডাইলেকট্রিক পদার্থ আমরা স্থাপন করি, তখন হচ্ছে ধারকত্ব নির্ণয়ের সূত্রটা কি হবে। আমরা এই জায়গা থেকে কি নিয়ে আসছিলাম, আমরা হচ্ছে সূত্র নিয়ে আসছিলাম, ফর্মুলা নিয়ে আসছিলাম। এই ফর্মুলাটা ইউজ করতে হবে যখন ধারকের মধ্যে তুমি হচ্ছে টি পুরুত্বের কোনো ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করবা, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এরপর দেখছিলাম দেখো, যে ম্যাথ করছিলাম এটা দিয়ে। তারপর হচ্ছে আমরা কি দেখছিলাম, যে একবার হচ্ছে টি পুরুত্বের ই করলাম, আর এখানে দেখালাম যে আমরা যদি ডি ওয়ান অংশে হচ্ছে মনে করো কে ওয়ান হচ্ছে পরবর্তী ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থ, এবং ডি টু অংশে যদি কে টু পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করি, তাহলে এর ধারকত্ব নির্ণয়ের সূত্র কোনটা হবে। আমরা এই সূত্রটা দেখছিলাম, সিএস ইকুয়াল টু কত, এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত, ডি ওয়ান ভাগ কে ওয়ান প্লাস হচ্ছে ডি টু ভাগ কে টু। এখন আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করব। দেখো, একটি ধারকের অর্ধেক জায়গায় কে ওয়ান ইকুয়াল টু থ্রি এবং বাকি অর্ধেক জায়গায় কে টু ইকুয়াল টু সিক্স দিয়ে পূর্ণ। তাহলে এইটা মনে করো যে একটা হচ্ছে ধারকের দুইটা পাত, তাহলে এই যে এই ধারকের অর্ধেক জায়গায় হচ্ছে কে ওয়ান ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, সিক্স। অর্থাৎ তুমি দেখো যে এরকম দুইটা জায়গা, তো অর্ধেক জায়গার কথা বলা আছে, যে অর্ধেক জায়গা হচ্ছে কোনটুক, এই যে এইটুক হচ্ছে অর্ধেক। এই অর্ধেক জায়গায় তুমি হচ্ছে ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করছো, যেটার পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কত দেখো, যে কে ওয়ান ইকুয়াল টু হচ্ছে থ্রি। তাহলে এই যে কে ওয়ান ইকুয়াল টু কত দেখো, থ্রি। এই যে বাকি যে অর্ধেক জায়গা আছে, এই অর্ধেক জায়গায় তুমি হচ্ছে কি স্থাপন করছো দেখো, এখানেও তুমি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, এখানে কি করছো, সিক্স পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ হচ্ছে স্থাপন করছো। তাহলে এই অর্ধেক জায়গায় কে টু ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, কে টু ইকুয়াল টু সিক্স। তাহলে যেহেতু অর্ধেক জায়গা, সেহেতু এইটুক কত বলো, এইটুক হচ্ছে ডি ভাগ টু। তাহলে এইটুক কত দেখো তো, এইটুকু হচ্ছে ডি ভাগ টু। তাহলে এই ফুল জায়গাটুক কতটুক, একটা পাত থেকে আরও একটা পাতের দূরত্ব, যেটাকে আমরা কত জানি, যেটাকে আমরা হচ্ছে ডি জানি। এইটুক তো নাকি, এই কথাটুক বোঝা গেল। এইটুক যদি বোঝো, তাহলে এখানে তুমি কি কি জানো এই ভ্যালুগুলো আগে হচ্ছে বসাই দাও। এখান দেখো, কে ওয়ান ইকুয়াল টু আমরা কত জানি দেখো, থ্রি জানি, এবং কে টু ইকুয়াল টু আমরা কত জানি দেখো, কে টু ইকুয়াল টু হচ্ছে সিক্স জানি, এখানে দেওয়াই আছে। এবং কি বলা আছে দেখো, শূন্য মাধ্যমে ধারকত্বটা দেওয়া আছে। তো শূন্য মাধ্যমের ধারকত্ব সি নট ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো, এপসাইলন নট এ ভাগ ডি লিখতে পারবা না। তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যমে ধারকত্ব না, যেটাকে বলা আছে কত, 10 ন্যানোফ্যারাড। 10 ন্যানোফ্যারাডকে কত লেখা যায়, 10 ইন্টু 10 ইনভার্স 9 হচ্ছে ফ্যারাড লেখা যায়। তাহলে এটা আমরা কিসের, সি নটের ভ্যালু পেয়ে গেলাম না। এখন তোমাকে বের করতে বলছে কি, এইটার ধারকত্ব হচ্ছে তুমি নির্ণয় করো। তাহলে কে ইকুয়াল টু হোয়াট, দেখো আমরা একটু আগে এটার ফর্মুলাটা দেখলাম। তাহলে আমরা জানি ফর্মুলাটা কি বলো, আমরা এই ফর্মুলাটা কি দেখছি, কে ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখছি দেখো, ডি ওয়ান ভাগ হচ্ছে কত, কে ওয়ান প্লাস হচ্ছে কত দেখো, ডি টু ভাগ হচ্ছে কে টু। এটা দেখছি না আমরা ফর্মুলা।
এই জায়গা থেকে তুমি কি করতে পারবা, পরের লাইনে কি লিখতে পারবা, দেখো উপরে এপসাইলন নট এ থাকবে, নিচে দেখো d1 ভাগ k1, d1 এর ভ্যালুটা কত দেখো তো, d1 এর ভ্যালুটা এই যে এই d ভাগ 2, আর d2 এর ভ্যালুটা এই d ভাগ 2, dটা হচ্ছে কি পাতদ্বয়ের দূরত্ব। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা, d ভাগ 2, এটা হচ্ছে কিসের ভ্যালু, d1 এর ভ্যালু, আর এখানে একটা কি আছে দেখো k1 আছে, তাহলে k1টা বসাই দাও। তাহলে ঠিক এখানে হচ্ছে d ভাগ 2, আর এখানে একটা কত আছে দেখো k2 আছে, তাহলে এখানে তুমি কি করো k2টা বসাই দাও। তাহলে পরের লাইনে তুমি কি করতে পারবে, দেখো উপরে থাকবে এপসাইলন নট এ, নিচে কত থাকবে দেখো তো এই জায়গায়, এই যে d ভাগ হচ্ছে 2k1, তাহলে d ভাগ 2k1, k1 এর ভ্যালুটা কত এখানে বলো, এই জায়গা থেকে বলো k1 এর ভ্যালুটা কত 3, আর k2 এর ভ্যালুটা 6, তাহলে এখানে হচ্ছে 3 বসাও। আর এখানে প্লাস আছে কত দেখো, প্লাস হচ্ছে এই জায়গায় আছে d ভাগ হচ্ছে 2 ইন্টু কত দেখো 6, k2 এর ভ্যালুটা কত 6, তাহলে এই জায়গা থেকে এপসাইলন নট এ থাকলো, নিচে তুমি যদি d কমন নাও তাহলে এখানে কত থাকবে 1 ভাগ 6 প্লাস 1 ভাগ কত দেখো তো 12 থাকবে না। এই জায়গা থেকে দেখো এপসাইলন নট এ ভাগ ডি, এই পার্টটাকে আলাদা করা যায়, আর এই পার্টটাকে কি লেখা যায় দেখো তো, এখানে লসাগু হচ্ছে কত 12, তাহলে এটা কত 2, আর এখানে কত থাকে তাহলে দেখো 1, তাহলে এখানে থাকে কত দেখো এপসাইলন নট এ ভাগ ডি, এটাকে কি লেখা যায় সি নট লেখা যায় না। তাহলে সি নট এই 12টা কোথায় চলে গেল উপরে, আর নিচে কত চলে আসলো দেখো 3, তাহলে এই যে এটা কাটাকাটি করলে আমরা কত পেয়ে যাব দেখো 4 সি নট, তাহলে 4 সি নট সমান কত লিখতে পারবা 4 ইন্টু এখানে কত ছিল দেখো তো, এই জায়গায় ছিল 10 ন্যানোফ্যারাড, তাহলে এই জায়গায় তুমি কত বসাবা 4 ইন্টু হচ্ছে 10, এত কি পাইলা এত হচ্ছে ন্যানোফ্যারাড পাইলা। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা 40 ন্যানোফ্যারাড, এটা লিখতে পারবা না, আর এইটাই আনসার না। তাহলে তাহলে আমাদের যদি ম্যাথগুলো এইভাবে থাকে তাহলে আমরা এইভাবে কি করব, এই ফর্মুলা ইউজ করে তখন অ্যান্সার করব, বুঝতে পারছো। যদি এরকম দেখা যাচ্ছে বাম দিকে অর্ধেক ডান দিকে অর্ধেক শ্রেণীতে আছে দেখো এখানে, যদি এরকম শ্রেণীতে যুক্ত থাকে তখন আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করে তখন অ্যান্সারটা করব। কমপ্লিট বলো। তুমি ফ্যারাডে নিতে পারো এই জায়গা থেকে চাইলে, আর না চাইলে এভাবে রাখলেও কোনো প্রবলেম নাই, এভাবে তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। এখন দেখো ধারকের একটি পাত বড় এবং একটি পাত ছোট হলে ধারকত্ব নির্ণয় করো, বুঝতে পারছো। তাহলে ধারকের যদি একটা পাত বড় হয় আর একটা পাত যদি ছোট হয় তখন ধারকত্ব আমরা কিভাবে নির্ণয় করব। মূলত হচ্ছে এরকম যে এইটা মনে করো একটা পাত, যেই পাতের ক্ষেত্রফল হচ্ছে একরকম, আর এখানে আরও একটা পাত দিছি আমরা যেই পাতের ক্ষেত্রফল হচ্ছে অন্যরকম। তাহলে এখানে দেখো এই পাতের ক্ষেত্রফলটা হচ্ছে a1, আর এই পাতের ক্ষেত্রফলটা হচ্ছে কত a2। এই পার্টটা মনে করো যে পজিটিভ চার্জ বিশিষ্ট, আর অপর পার্টটা হচ্ছে কি দেখো নেগেটিভ চার্জ বিশিষ্ট, এইটা মনে করো নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখন এরকম যদি হয় তাহলে একটা ধারকের ধারকত্ব নির্ণয় করব, এই যে এই ধারকত্ব আমরা কিভাবে নির্ণয় করব, তখন ক্ষেত্রফলটা আমরা কোনটা নিব, এই পাতের ক্ষেত্রফল নিব নাকি এই পাতের ক্ষেত্রফল নেব, আমাদের কোনটা ধরা উচিত, আমরা কিভাবে তখন ম্যাথ করব, এটা আমাদের দরকার। তো এর মধ্যে মনে করো যে কে ডাইলেকট্রিক পথ, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পথ হচ্ছে এর মধ্যে আছে, কত বললাম কে ডাইলেকট্রিক। তাহলে এখান দেখো যে তুমি এই জায়গা থেকে কি করবা, ইফেক্টিভ ক্ষেত্রফল বের করবা। ইফেক্টিভ ক্ষেত্রফল যে কতটুক ইফেক্টিভ এরিয়া, এই ইফেক্টিভ এরিয়া কতটুক হচ্ছে আমাদের হবে। এখন তুমি কি ধরবা যে ইফেক্টিভ এরিয়া ইকুয়াল টু হচ্ছে কি যে ছোট ক্ষেত্রফল এইটা, এরকম ধরবা, নাকি ইফেক্টিভ এরিয়া ইকুয়াল টু হচ্ছে তুমি বড় ক্ষেত্রফল ধরবা, এভাবে ধরবা যে ছোটটা না ধরে জাস্ট হচ্ছে কি বড়টা নিব আমরা, এভাবে ধরবো। তাহলে এই যে এরকম হচ্ছে ছোট বড় কোনোটাই হচ্ছে আলাদাভাবে নেওয়া যাবে না, দুটাই হচ্ছে কি, দুটাই হচ্ছে ভুল। তাহলে ইফেক্টিভ এরিয়া আমরা কিভাবে বের করব, ইফেক্টিভ এরিয়া বের করার সূত্র এখানে একটা আছে, সেটা হচ্ছে যে আমরা এভাবে ইফেক্টিভ এরিয়াটা বের করে নেব যে ইফেক্টিভ এরিয়া এ ইকুয়াল টু উপরে হচ্ছে এরিয়া দুটা গুণ দিব, তাহলে a1 a2, আর নিচে কি করব দেখো যে a1 প্লাস a2, এই দুটো হচ্ছে কি করব যোগ করব, তাহলে এটাই হচ্ছে কি এ ইফেক্টিভ হবে, বুঝতে পারছো। তাহলে ইফেক্টিভ এরিয়াটা আমরা
পেয়ে গেলাম। তাহলে ইফেক্টিভ এরিয়া যদি পেয়ে যাও তাহলে এই জায়গা থেকে তুমি ধারকত্ব নির্ণয় করতে পারবা। সেটা কি দেখো, যে আমরা ধারকত্বের সূত্র জানি। ধারকত্ব নির্ণয়ের আমরা কি জানি, সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ কত, ভাগ হচ্ছে ডি, এটা জানি। তো এইটা যদি শূন্য মাধ্যম না হয়ে কে পরবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম হয় তাহলে কি লিখবো আমরা, কে এপসাইলন নট এ ভাগ ডি। ঠিক আছে, এখন এটা এখানে কোনটা ইউজ করব, আমরা যে ইফেক্টিভ এরিয়াটা পাইছি এই ইফেক্টিভ এরিয়াটা ইউজ করব। তাহলে কি হবে, কে এপসাইলন নট এ ইফেক্টিভ ভাগ হচ্ছে ডি। তুমি যদি সূত্র নতুন করে বানাতে না চাও তাহলে তুমি যদি এই সূত্রটাও রেখে দাও তাও কোনো প্রবলেম নাই, বুঝতে পারছো। তুমি যদি চাও যে তুমি হচ্ছে কোনো সূত্র মানে নতুন সূত্র নিয়ে আসবে না, তুমি হচ্ছে এই সূত্রটা মনে রাখবা, আগের সূত্রটাই যা হচ্ছে এরিয়ার জায়গায় তুমি কি করবা, এর জায়গায় ইফেক্টিভ এরিয়াটা বসাবা, তাহলে কোনো কি নাই, তাহলে কোনো হচ্ছে প্রবলেম নাই। তুমি এভাবেও হচ্ছে কি ম্যাথ করতে পারো, এক নম্বর কথা। দ্বিতীয়ত তুমি এখান থেকে হচ্ছে কি সূত্র নিয়ে আসতে পারো, বুঝতে পারছো কি। তাহলে তুমি এখান থেকে চাইলে কি ফর্মুলা বের করে নিয়ে আসতে পারো। তাহলে আমরা ফর্মুলাটা নিয়ে আসি, আমাদের ফর্মুলাটা কি দরকার। তো এখন আমরা এই জায়গা থেকে সি ইকুয়াল টু দেখো কে এপসাইলন নট এ ইফেক্টিভ ভাগ হচ্ছে ডি লিখলাম না, তো কে এপসাইলন নট ভাগ ডি ইন্টু এ ইফেক্টিভ, এই যে এটা লিখতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, কে এপসাইলন নট ভাগ হচ্ছে এখানে কত থাকবে দেখো, ডি থেকে যাবে। দেখো তো এ ইফেক্টিভ, এই যে এইটা আমরা কত বের করছি, এটা আমরা এটা বের করি নাই, যে এ ওয়ান এ টু ভাগ হচ্ছে কত দেখো, এ ওয়ান প্লাস হচ্ছে এ টু। তাহলে এইটা কি ছিল আমাদের, এই যে এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের ধারকত্ব নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্র আমরা কখন ইউজ করব, যখন দুইটা পাতের ক্ষেত্রফল সমান হবে না, তখন হচ্ছে আমরা কোন সূত্র ইউজ করব দেখো, তখন হচ্ছে আমরা এই সূত্র ইউজ করব। এই যে এখানে যে ব্যাটারিটা লাগিয়েছো, এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তুমি ধরে নাও ভি, তাহলে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তাহলে তখন হচ্ছে আমরা কি করব, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, পারবা। তাহলে এখান থেকে দেখো যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ফর্মুলা আসতেছে। সো তুমি যদি ফর্মুলা মুখস্থ করতে না চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমি যেভাবে যেভাবে করাইতেছি এই জিনিসগুলো বুঝে রাখতে হবে, তাহলে পরীক্ষার হলে যদি এরকম কঠিন ম্যাথ আসে তাহলে তুমি নিজে ফর্মুলা তখন বের করতে পারবা। ঠিক আছে, অত সময় পাবা না, কিন্তু ম্যাথ তো এরকম থাকবে একটা দুইটা, এত কঠিন ম্যাথ তো কি সব সময় থাকবে না যে এতগুলা ফর্মুলা কিভাবে মনে রাখবো। তুমি হচ্ছে সিস্টেম মনে রাখো যে কিভাবে বের করে নিয়ে আসতেছি, তুমি এগুলো মনে রাখলে তুমি তখন কি নিজেই পারবা ম্যাথ, বুঝতে পারছো। এই জন্যই হচ্ছে মূলত কি তোমার এইটুক দরকার। তো এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে, একটি ধারকের একটি পাত 100 সেন্টিমিটার স্কোয়ার। তো মনে করো এটা একটা হচ্ছে পাত, এটা হচ্ছে কতটুক দেখো 100 সেন্টিমিটার কত স্কোয়ার, ঠিক আছে। এবং অপর একটা পাত আছে, মনে করো এটা একটা পাত যেটা হচ্ছে কত সেন্টিমিটার স্কোয়ার দেখো, এই পাতটা দেওয়া আছে 400 সেন্টিমিটার কি স্কোয়ার। ফাঁকা জায়গার দূরত্ব 2 মিলিমিটার, মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত মিলিমিটার দেখো, 2 মিলিমিটার, ডি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে ধারকত্ব তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলছে, পারবা না। দেখো তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, ক্ষেত্রফল দুটো হচ্ছে সমান না। তাহলে এখানে এখানে আমরা কি কি জানি দেখো, আমরা জানি এখানে ডি এর ভ্যালু যেটা কত মিলিমিটার দেওয়া আছে, 2 মিলিমিটার, যেটাকে আমরা মিটারে নিলে 2 ইন্টু 10⁻³ মিটার এটা নিতে পারবো। এ ওয়ান ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, 100 সেন্টিমিটার স্কোয়ার। তো তুমি বলো তো এটাকে কি আমরা সেন্টিমিটার স্কোয়ার রেখে দেবো, না এটাকে আমরা মিটার স্কোয়ারে নিব। তাহলে এটা কি হবে 100 ইন্টু 10⁻⁴ কত মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কেমন লিখতে পারবো, 10⁻² মিটার স্কোয়ার। দেখো আরও একটা আছে এ টু ইকুয়াল টু কত দেওয়া আছে, 400 সেন্টিমিটার স্কোয়ার। 400 সেন্টিমিটার স্কোয়ারকে কি লিখতে পারবো, 400 ইন্টু 10⁻⁴ হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটাকে কেমন লেখা যায়, 4 ইন্টু 10⁻² মিটার স্কোয়ার। তাহলে এটা তুমি কিসের ভ্যালু পাইলা, A2 এর ভ্যালু পাইলা। তাহলে A1 A2 পেয়ে গেলে, ডি পেয়ে গেলে, আর কি কিছু লাগবে তোমার, লাগবে না। এখান দেখো যেহেতু তোমাকে বলে দিছে এটা ফাঁকা স্থান, সেহেতু তোমাকে বুঝে নিতে হবে যে কে এর ভ্যালুটা কত,
1, এটা হচ্ছে শূন্য মাধ্যম। এই জায়গা থেকে তোমাকে বের করতে হবে ধারকত্বটা হচ্ছে কত, মানে সি এর ভ্যালুটা কত, এটা তুমি বের করো। তাহলে এখানে তুমি সূত্র কি জানো দেখো তো, যে যখন দুইটা পাত সমান হবে না তখন হচ্ছে আমরা কোন সূত্র জানি, আমরা জানি সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি। তো এ কোনটা, এ হচ্ছে ইফেক্টিভ, তুমি চাইলে এভাবে মনে রাখবা, তারপর দ্বিতীয় লাইনটা লিখতে পারো যে কে এপসাইলন নট ভাগ হচ্ছে ডি, আর ইফেক্টিভ এরিয়া হচ্ছে কিভাবে, উপরে হচ্ছে গুণ আর নিচে হচ্ছে কি দেখো, নিচে হচ্ছে যোগ। তাহলে a1 প্লাস হচ্ছে কতটুক a2। তাহলে এখানে কে এর ভ্যালু কত 1, এপসাইলন নট 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12, ডি এর ভ্যালুটা কত দেখো, এই জায়গা থেকে দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার ছিল, তাহলে 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, ইন্টু a1 এর ভ্যালুটা কত দেখো, একটা ছিল 4 ইন্টু 10 ইনভার্স 2, আর একটা ছিল সরাসরি কত দেখো 10 ইনভার্স হচ্ছে 2, নিচে কত তাহলে দেখো 4 ইন্টু 10 ইনভার্স 2 প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে 10 ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এইটা হিসাব করে দেখো যে এই ভ্যালুটা কত আছে, এই যে দেখো, ঠিক আছে। তাহলে এখান তুমি হিসাব করো এইটুক, তাহলে পেয়ে যাবা যে এই যে এইটার ধারকত্ব কত হবে, কত হয় দেখো তো 3.1456 ইন্টু 10 ইনভার্স 11। তাহলে এত কি পেয়ে গেলাম আমরা, এত ফ্যারাড পেয়ে গেলাম, বোঝা গেল। তাহলে এখান থেকে তোমার কাছে এটাই চাইছিল যে কত ফ্যারাড হবে। তাহলে আমরা তিনটা টাইপের হচ্ছে ম্যাথ করে ফেললাম, এবং তিনটা টাইপ কোনটা কেমন হবে এগুলোও হচ্ছে দেখে ফেললাম, তিনটা টাইপের সূত্রও হচ্ছে আমরা দেখে ফেললাম। এখন আমরা হচ্ছে চতুর্থ টাইপে যাব, যে ধারকের ফাঁকা স্থানে উপরের কিছু অংশে K1 এবং K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থ এবং বাকি জায়গায় K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থ যদি স্থাপন করি তখন হচ্ছে কেমন হবে, এই যে এটা বের করতে বলছে। তাহলে দেখো যে এইটা মনে করো যে আমাদের কি ধারক, বোঝা গেল। এই ধারকের এই যে মনে করো যে তুমি এই জায়গা থেকে হচ্ছে দুইটা পার্ট করো, একটা হচ্ছে উপরের পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট। তাহলে উপরের পার্টে হচ্ছে কি, এই যে এই পার্টটা মনে করো যে ডাইলেকট্রিক পদার্থ দ্বারা হচ্ছে কি পূর্ণ আছে এই পার্টটা, ঠিক আছে। তো উপরের যে পার্টটা আছে এখানে হচ্ছে কত ধ্রুবক বিশিষ্ট দেখো, যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মনে করো যে ডাইলেকট্রিক পদার্থ আছে এই জায়গায়, সেটা হচ্ছে কত K1। এখানে মনে করো যে K2 ডাইলেকট্রিক পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থ আছে, এই যে নিচের জায়গাটুকু এরকম ভাবে আছে তোমাকে দেওয়া। এখন হচ্ছে ধারকত্ব কত হবে তোমাকে নির্ণয় করতে বলছে এই জায়গায়। তো এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে এখান দেখো যে K1 ডাইলেকট্রিক পদার্থের জন্য দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি জানো ভি, এবং দেখো যে এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত দেখো ডি। তাহলে এই যে এই অংশের জন্য পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যা এই অংশের জন্য পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব একই, এখান তো কোনোই নাই। তাহলে এখান থেকে দেখো K1 এই যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইলেকট্রিক পদার্থের জন্য এই জায়গায় হচ্ছে আমাদের ধারকত্ব কত হবে। তাহলে সি ইকুয়াল টু আমরা কত জানি, সি ইকুয়াল টু আমরা জানি কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো ডি, এটা জানি। বলো কে এপসাইলন নট এ ভাগ কত জানি আমরা, এ ভাগ হচ্ছে ডি জানি। তাহলে এখানে আমরা এটা কি করব, এখানে C1 এর জন্য যেহেতু করছি সেহেতু এখানে হচ্ছে K1, এখানে হচ্ছে A1, আর এ জায়গায় কত থাকবে D1। এখন A1 কোনটুকা, A1 এই জায়গায় হচ্ছে কোন জায়গাটুক হবে, এই যে দেখো যত দূর পর্যন্ত এই যে ভাগ হয়েছে না, তো এই যে এই পাতের ক্ষেত্রফল এই অংশটা হবে A1, কি বললাম A1, আর এই যে নিচের যে অংশ থাকবে না, এই যে এই অংশটা কতটুক হবে দেখো, এইটা হবে A2, বোঝা গেল। তাহলে এইটুক হবে কত, এই ক্ষেত্রফলটুক হচ্ছে A1, আর এই ক্ষেত্রফলটুক কত দেখো, এই ক্ষেত্রফলটুক হচ্ছে A2। তাহলে এটা হচ্ছে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ যখন এখানে স্থাপন হলো তখন। তো K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ এই যে এই জায়গায় স্থাপন করা হলে C2 ইকুয়াল টু কত হবে দেখো, K2 এপসাইলন নট A1 ভাগ কত দেখো, ভাগ হচ্ছে D2,
এটা হয় না? তাহলে এখানে এইটা হচ্ছে কয় নম্বর দেখো 1 নম্বর, আর এইটা হচ্ছে কয় নম্বর দেখো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তুমি বলো তো এইটাকে যদি আমি এই যে ধারকের সমান্তরাল সমবায়ের সাথে যুক্ত করি, কোনো কি তফাৎ থাকবে? দেখো তো এই জিনিসটা এইভাবে আছে না, বলো। এটা তো ব্যাটারি, এই যে এটা মনে করো C1, এটা মনে করো C2, তাহলে এই দুটা কি সমান্তরালে আছে না? এই দুটা সমান্তরালে যুক্ত আছে না? তাহলে সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে এই যে C1 আর হচ্ছে কত ও হচ্ছে C2, এই দুটা কাতে যুক্ত? সমান্তরালে যুক্ত। তাহলে যদি সমান্তরালে যুক্ত হয় তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা? CP ইকুয়াল টু C1 প্লাস কত দেখো C2, এটা লেখা যায়। তো এই জায়গা থেকে তুমি কি করতে পারবা দেখো, CP ইকুয়াল টু কত? C1 ভাগ হচ্ছে কত দেখো C1 ভাগ হচ্ছে C2। তো এই যে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো দেখো যে CP ইকুয়াল টু C1, এই যে C1 এর ভ্যালুটুক কত? K1 এপসাইলন নট A1 ভাগ হচ্ছে D1, তাহলে K1 এপসাইলন নট A1 ভাগ হচ্ছে D1, আর C2 এর ভ্যালুটুক কতটুক? K2 এপসাইলন নট A2 ভাগ হচ্ছে কত দেখো ভাগ হচ্ছে D2। হয়েছে? তাহলে এই জায়গা থেকে আমরা পরের লাইনে কি করতে পারি? CP ইকুয়াল টু দেখো K এপসাইলন নট A1, K1 এপসাইলন নট A1, দেখো তো D1 ইকুয়াল টু D, আবার হচ্ছে K2 এপসাইলন নট A2, D2 ইকুয়াল টু D না? দেখো তো দূরত্ব সমান না? এই জায়গায় দেখো যে D1 দূরত্ব যেটা, A2 ক্ষেত্রফলের জন্য দূরত্ব যতটুকু, A1 ক্ষেত্রফলের জন্য দূরত্ব একই না? তাহলে এটা তো এখান থেকে তুমি কমন পাও কতটুকু সেটা কো। এই জায়গা থেকে তুমি কমন পাও এপসাইলন নট ভাগ হচ্ছে D, তাহলে এখান থাকে কত? K1 A1 প্লাস হচ্ছে কত K2 A2। তাহলে এখান থেকে তুমি এটাকে অতএব এভাবে লিখতে পারো যে CP ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু K1 A1 প্লাস হচ্ছে K2 A2 ভাগ কত দেখো ভাগ হচ্ছে D। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? ফর্মুলা। তাহলে এই ফর্মুলা কখন অ্যাপ্লাই করব আমরা? যখন এভাবে অর্ধেক অংশ, উপরের অর্ধেক অংশে একরকম ডাইলেকট্রিক পদার্থ এবং নিচের অর্ধেক অংশে একরকম ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করা হবে, তখন হচ্ছে আমরা এরকম ফর্মুলা ইউজ করব। দেখো এখানে ধারকের দুই পাতের মধ্যে ধাতব পাত স্থাপন করলে ধারকত্ব কত? ধারকের এটা একটা পাত, এটা একটা পাত, এটার ক্ষেত্রফল মনে করো A, এটার ক্ষেত্রফল মনে করো A। এখন দুই পাতের মধ্যে তুমি একটা ধাতব দণ্ড স্থাপন করছো, বুঝতে পারছো? বা ধাতব পাত স্থাপন করছো। এরকম একটা হচ্ছে ধাতব পাত স্থাপন করলা যেটা হচ্ছে টি পুরুত্বের, এটা কিন্তু ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করো নয়। ডাইলেকট্রিক পদার্থ কোনগুলা? ডাইলেকট্রিক পদার্থ হচ্ছে কাঁচ, রাবার, কাঠ, এগুলা। এখানে তুমি এবার কি করছো? ডাইলেকট্রিক পদার্থ না, এবার তুমি হচ্ছে ধাতব পাত স্থাপন করছো, বুঝতে পারছো? তো এই যে এই জায়গা থেকে দেখো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ধাতব পাত। তো এরকম যদি ধাতব পাত স্থাপন করো তখন হচ্ছে তোমার ধারকত্ব কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো এখানে তুমি ধরে নাও যে এই ধাতব পাতটার পুরুত্ব হচ্ছে টি। তাহলে এই যে এই জায়গা থেকে এই দুটা পাতের মধ্যবর্তী দূরত্ব কতটুকু দেখো তো ডি না? তাহলে তুমি বলো এই যে এখানে যে ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশগুলার হচ্ছে দূরত্ব কতটুকু? ডি মাইনাস হচ্ছে টি না? দেখো তো এইটুক হচ্ছে কি, এইগুলা হচ্ছে ফাঁকা অংশ না? দেখো তো যে এই শূন্য মাধ্যমে কতটুক আছে, সেইটুক আছে কতটুক দেখো, সেইটা হচ্ছে ডি মাইনাস কত, ডি মাইনাস টি পরিমাণ আছে। তো এখান থেকে তুমি একটা জিনিস জানো যে এই ধাতব পাত আছে না, এই ধাতব পাতের জন্য তুমি যে হচ্ছে তড়িৎ প্রাবল্য পাবা, এই তড়িৎ প্রাবল্যটা তুমি হচ্ছে শূন্য পাবা। কেন পাবা এগুলার ব্যাখ্যা আছে বড়, তো এটুক জানা লাগবে না, তুমি জাস্ট
এটা মাথায় রাখবা যে তুমি যদি এরকম দুইটা পাতের মধ্যে একটা ধাতব পাত স্থাপন করো, তাহলে এই ধাতব পাতের যে তড়িৎ প্রাবল্য পাবা, এই তড়িৎ প্রাবল্যটা শূন্য পাবা। তড়িৎ প্রাবল্য শূন্য পাওয়ার কারণ হচ্ছে এই ধাতব পাতের এই প্রান্তে যদি মনে করো ধনাত্মক চার্জ স্থাপন মানে থাকে, তাহলে এই প্রান্তে কি চলে আসবে, এদিকে হচ্ছে ঋণাত্মক চার্জ আসবে। তখন দুইটা চার্জের জন্য হচ্ছে দুই দিকে চার্জ তো একই সমান থাকবে দুই দিকে, তো এই দুইটা চার্জের জন্য হচ্ছে তুমি দুই দিকে কি পাবা, প্রাবল্য পাবা। তো একটা প্রাবল্য এদিক, একটা প্রাবল্য এদিক হলে এই প্রাবল্য দুইটা যোগ করলে তখন তুমি শূন্য পাবা। এই জন্যই হচ্ছে কি এখানে মানে এই পুরো যে তুমি ধাতব পাতটা স্থাপন করছো, পুরো ধাতব পাতের তড়িৎ প্রাবল্যটা তুমি কত পেয়ে যাবা, শূন্য। আর ফাঁকা স্থানের জন্য তুমি একটা তড়িৎ প্রাবল্য পাবা, সেটা হচ্ছে কত, E1। তাহলে এই জায়গা থেকে দেখো ফাঁকা স্থানের জন্য তড়িৎ প্রাবল্য তুমি কত পাবা, E1 পাবা। তো E ইকুয়াল টু আমরা কিন্তু একটা সূত্র জানি, E ইকুয়াল টু কত দেখো, সাই ভাগ হচ্ছে কত, এপসাইলন নট। এখানে এইটা কি দেখো তো, এটা হচ্ছে চার্জ ঘনত্ব, বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে বলতে পারবো হচ্ছে চার্জ ঘনত্ব। এখন তুমি বলো যে চার্জ ঘনত্ব এটা হচ্ছে পাতের ক্ষেত্রে কি হয়, চার্জ ঘনত্ব সাই ইকুয়াল টু লেখা যায় কিউ ভাগ কত দেখো তো, কিউ ভাগ হচ্ছে একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ সঞ্চিত আছে, সেটাই হচ্ছে তার কি দেখো, সেটাই তার হচ্ছে চার্জ ঘনত্ব। তো এখানে তুমি এই জায়গা থেকে কি লিখতে পারবা, যে এখানে তুমি লিখতে পারবা ভি ইকুয়াল টু V1 প্লাস হচ্ছে V2। মানে এই যে মোট এই যে এই এখানে যে কি আছে দেখো, এখানে যে ধারক আছে, এই ধারকটার হচ্ছে কি, এর দুই প্রান্তে একটা ব্যাটারি যুক্ত করা আছে। তাহলে ব্যাটারির এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই যে পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত যদি থাকে, তাহলে এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি। তাহলে ভি ইকুয়াল টু কত পাবা, এই ফাঁকা অংশের জন্য একটা বিভব পাবা যেটা হচ্ছে V1, আর এই যে এই অংশ ধাতব পাতের জন্য একটা পাবা, সেটা হচ্ছে কতটুক দেখো, সেটা হচ্ছে V2। তাহলে এই জায়গা থেকে V1 প্লাস V2 লেখা যায়। এখন E ইকুয়াল টু কত, ভি ভাগ ডি। তাহলে ভি ইকুয়াল টু কত লেখা যায় দেখো তো, ED লেখা যায় না? তুমি এই জায়গা থেকে তাহলে কি লিখবা, ভি ইকুয়াল টু কত দেখো, যে E1 D1 প্লাস হচ্ছে কত, E2 কত লেখা যায়, D2 লেখা যায়, এটা লেখা যায়। এখন তুমি বলো ফাঁকা অংশের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য যদি E1 হয়, তাহলে D1 কতটুক বলতো, D1টা D মাইনাস টি না? আর এইটার জন্য যদি তড়িৎ প্রাবল্য কত হয় দেখো, E2, তাহলে E2 এর ভ্যালুটা কত, শূন্য। আর এইটার হচ্ছে দূরত্ব কত, D2, D2 মানে টি মনে করো, তাহলে এটা তো জিরোই আসবে, এটা কোনো প্রবলেম নেই। তাহলে E ইন্টু ডি মাইনাস কত লেখা যায়, এটা টি লেখা যায়, বলো E ইন্টু কত লেখা যায়, E ইন্টু হচ্ছে ডি মাইনাস টি। তো ইটা কত, ইটা হচ্ছে E1, এটা কিন্তু E1। তাহলে E1 ইন্টু হচ্ছে ডি মাইনাস টি। E1 ইকুয়াল টু কত লেখা যায়, যে একটু আগে দেখো আমরা লিখে রাখছি যে সাই ভাগ হচ্ছে এপসাইলন নট, আর এইটা কত দেখো, ডি মাইনাস হচ্ছে টি। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা দেখো, যে সাই ভাগ এপসাইলন নট, সাইকে কি লেখা যায়, কিউ ভাগ এ লেখা যায়। তাহলে কিউ ভাগ এ, আর নিচে একটা আগে থেকেই এপসাইলন নট ছিল, তাহলে উপরে কত থাকবে দেখো, উপরে হচ্ছে ডি মাইনাস কত থাকবে, ডি মাইনাস হচ্ছে টি থাকবে, ঠিক আছে? তাহলে উপরে কত থাকে, উপরে হচ্ছে ডি মাইনাস টি থাকে। তাহলে এটা তুমি কি পাইলা বলো, এটা কিন্তু তুমি বিভব পাইলা। এই জায়গা থেকে তুমি কি পাইলা, এটা তুমি বিভব পাইলা। তো বিভব পাইলে কি হবে, আমাদের তো ধারকত্বের প্রয়োজন। তাহলে আমরা ধারকত্ব কিভাবে নির্ণয় করব, এই জায়গা থেকে তুমি দেখো এখান থেকে, যে আমরা জানি হচ্ছে কি ধারকত্ব সি ইকুয়াল টু কিউ ভাগ কত, ভি। তাহলে এখানে কিউ থাকলো, এই যে এখান থেকে দেখো ভি এর ভ্যালুটা আমরা কত লিখতে পারবো, কিউ ভাগ এ এপসাইলন নট ইন্টু হচ্ছে কত দেখো, ডি মাইনাস টি। এখানে বলো কিউ কিউ কাটাকাটি যায়, তো কিউ কিউ যদি কাটাকাটি যায়, তাহলে উপরে কত থাকে দেখো, উপরে এই যে এপসাইলন নট এটা হচ্ছে চলে যাবে, আর নিচে কি থাকবে দেখো, নিচে থাকবে ডি মাইনাস হচ্ছে টি। তাহলে অতএব এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম যে সি ইকুয়াল টু কত দেখো, এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি মাইনাস কত দেখো, ডি মাইনাস টি। তো এটা কখন ইউজ করব আমরা, যখন আমরা ধাতব পাত স্থাপন করব, যে ধারকের মধ্যে, ধারকের দুইটা পাতের মধ্যে যখন আমরা কোনো ধাতব পাত স্থাপন করব, তখন হচ্ছে কোন সূত্র ইউজ হবে, টি পুরুত্বের ধাতব পাত স্থাপন করলে তখন হচ্ছে তোমার এই সূত্র ইউজ হবে, যে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত, ডি মাইনাস টি। এখন ফাঁকা জায়গায় যদি তোমার কি ওটা ফাঁকা না থাকতো জায়গাটা, তাহলে তুমি কি করতা, যে মনে করো কে হচ্ছে
পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট হচ্ছে কি কোনো ডাইলেকট্রিক পদার্থ আছে, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারতা, কে এপসাইলন নট এ ভাগ কতটুক, দেখো ভাগ হচ্ছে ডি মাইনাস ডি, তাহলে এটা তুমি লিখতে পারতা তখন। তাহলে এখানে প্রবলেম নাই, যে কোনো একটা মনে রাখলেই হবে, অপরটা তখন কি পারবা, যে সি ইকুয়াল টু কত, কে এপসাইলন নট এ ভাগ কত, দেখো ভাগ হচ্ছে ডি মাইনাস ডি। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ই হইলো, দেখো টাইপ হচ্ছে মোট 5টা হইলো। 5টার ভেতর তোমরা হচ্ছে এই ইগুলা মনে রাখবা, যে কিভাবে হচ্ছে প্রতিপাদন করে সূত্রগুলা নিয়ে আসলাম। সবগুলা যদি মনে না থাকে তাহলে প্রথম 2টা হচ্ছে কি মনে রাখাই লাগবে, আর এগুলাও হচ্ছে একটু চেষ্টা করবা মনে রাখার। আর না পারলে মনে করো কি এই ফর্মুলাগুলো মনে রাখবা এভাবে, যে কিভাবে নিয়ে আসলাম মানে প্রতিপাদনগুলো, তাহলে পরের টুক কি তখন নিজে নিজে পারবা। দেখো যে এই প্রশ্নে কি বলা হচ্ছে, একটা চিত্র দেওয়া আছে ডান পাশে, ডান পাশের চিত্রে কি বলা আছে দেখো, যে 2টা পাত দেওয়া আছে, 2টা পাতের ক্ষেত্রফল কত, এটাও a1 এটাও a1, দুইটাই হচ্ছে কি সমান হচ্ছে পুরুত্বের কি ক্ষেত্রফল হচ্ছে দেওয়া আছে। এটার পুরুত্ব যা, এইটারও হচ্ছে পুরুত্ব কি দেখো, এটাও পুরুত্ব তা। ডি 2টা পাতের হচ্ছে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, যেটা হচ্ছে 2 সেন্টিমিটার। চিত্র অনুযায়ী গঠিত ধারকে সঞ্চিত শক্তি পাওয়া গেল কত, 9.96 ইন্টু 10 ইনভার্স 9 জুল। তাহলে এটা গঠিত কি পাইছো তুমি, শক্তি পাইছো। তাহলে এখানে তোমার শক্তির ভ্যালুটা দেওয়া আছে, যে ই ইকুয়াল টু কত, 9.96 ইন্টু 10 ইনভার্স 9 জুল, এটা তুমি জানো। দ্বিতীয়ত বলছে যে এই কৌশল স্বরূপটা 2 মিলিমিটার পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি বস্তু পাতদ্বয়ের মাঝে স্থাপন করা হলো। তো এই যে এই জায়গায় একটা হচ্ছে পাত স্থাপন করছে পরবর্তীতে, যেটা হচ্ছে কত মিলিমিটার, দেখো পুরুত্ব হচ্ছে 2 মিলিমিটার এটা বলছে, এবং এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, দেখো 2 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, এই যে এখানে যে তুমি পদার্থটা স্থাপন করছো, আচ্ছা তাহলে এটা হচ্ছে কত, দেখো এটা হচ্ছে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, তাহলে এটা কে এর ভ্যালু, যে কে ইকুয়াল টু কত, দেখো কে ইকুয়াল টু হচ্ছে 4, এটা তোমাকে বলা আছে। এখন বলা হচ্ছে যে ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখান থেকে তুমি কিসের ভ্যালু জানো, দেখো এই জায়গা থেকে তোমাকে হচ্ছে ই এর ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালুও কিন্তু এই জায়গা থেকে দেওয়া আছে। ডি এর ভ্যালুটা কত দেওয়া আছে, এখানে দেখো 2 সেন্টিমিটার হচ্ছে দেওয়া আছে ডি এর ভ্যালু, ঠিক আছে না। তাহলে এই জায়গা থেকে ডি ইকুয়াল টু কত সেন্টিমিটার, দেখো ডি ইকুয়াল টু হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নাও তাহলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 0 পয়েন্ট কত, দেখো 0 পয়েন্ট হচ্ছে 02 মিটার, এই যে এইটা তুমি পেয়ে গেলা, হয়েছে এটুক। তাহলে এইটা তুমি কিসের ভ্যালু জানো, এইটা তুমি ডি এর ভ্যালু জানো। তো সঞ্চিত শক্তি দেওয়া আছে, আবার এখানে যে ব্যাটারিটা দেওয়া আছে, এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যটা দেওয়া আছে। বিভব পার্থক্য কত ভোল্ট, দেখো 152 ভোল্ট। তোমার কাছে চাইছে ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এর ভ্যালুটা হচ্ছে কত। তো এর ভ্যালু যদি নির্ণয় করতে হয় তাহলে তোমার কি প্রয়োজন হবে, প্রথমে দেখো তো তোমার হচ্ছে ধারকত্ব প্রয়োজন হবে না এই জায়গা থেকে, বলো। তাহলে এই জায়গা থেকে তুমি কি জানো, ই বা ইউ ইকুয়াল টু তুমি জানো হাফ সি ভি স্কোয়ার। সি এবং ভি এর মধ্যে সম্পর্ক এখানে দেখো, ভি আছে, সি বের করব আমরা, এবং হচ্ছে কি জানো এই জায়গা থেকে ই। তো ই না দিয়ে তুমি হচ্ছে কি লিখতে পারো, এটাকে হচ্ছে ইও লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি বের করবা মূলত হচ্ছে কি, আমাদের দরকার কি, আমাদের প্রথমত দরকার হচ্ছে সি এর ভ্যালু নির্ণয় করা। তাহলে সি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলো, 2 ইউ, এদিকে 2টা ইউ এর সাথে গুণ, আর এই যে ভি স্কোয়ারটা কি ভাগ না, তাহলে 2 থাকলো। ইউ এর ভ্যালুটা কত এখানে বলো, ইউ এর ভ্যালুটা হচ্ছে 9.96 ইন্টু 10 ইনভার্স 9, তুমি হিসাব করো হ্যাঁ। আর নিচে হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালু, ভি এর ভ্যালুটা কত দেখো 152, তাহলে এটার উপর কি হবে, স্কোয়ার হবে। তাহলে এই ভ্যালুটুক তুমি কতটুক পাইলা, দেখো এই যে এখানে তুমি যেটা পাইলা এটা হচ্ছে কতটুক পাও, এটা তুমি হচ্ছে হিসাব করো। 8.62 ইন্টু 10 টু দি পাওয়ার কত, দেখো 10 টু দি পাওয়ার হচ্ছে 5। তো প্রথমে কি ছিল দেখো তো, প্রথমে কিন্তু ফাঁকা স্থান ছিল, এটা ফাঁকা স্থানের জন্যই কিন্তু বলা আছে কি শক্তি এত, যে চিত্র অনুযায়ী গঠিত ধারকের সঞ্চিত শক্তি পাওয়া গেল এত, মানে তখন ফাঁকা স্থান ছিল। পরবর্তীতে ধারকত্ব বৃদ্ধির কৌশল রূপ
স্বরূপ হচ্ছে 2 মিলিমিটার পুরুত্বের একটা করছি, তাহলে তার মানে আগে কি ছিল, ফাঁকা। তাহলে ফাঁকা যদি থাকে তাহলে সি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবো বলো, এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি লিখতে পারবা না, বলো এপসাইলন নট এ ভাগ ডি লেখা যায় না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের ভ্যালু কিসের প্রয়োজন, এ এর ভ্যালু প্রয়োজন। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এ রাখি তাহলে এ ইকুয়াল টু এখানে ডান পাশে কি ভ্যালু পাইছি 8.62 ইন্টু 10⁵, তাহলে 8.62 ইন্টু 10⁻, কত থাকলো 5 থাকলো। আর এদিকে দেখো যে নিচে কি ছিল, নিচে ছিল ডি আর উপরে ছিল এপসাইলন নট। তাহলে নিচের ডিটা উপরে চলে গেল আর এপসাইলন নট কোথায় চলে আসলো, নিচে। তাহলে এই জায়গা থেকে লেখা যায় 8.62 ইন্টু 10⁻, কত দেখো 5, আর ডি এর ভ্যালু 2 সেন্টিমিটার, যেটাকে কত লেখা যায় 0.02 মিটার, আর এটার ভ্যালু তো জানো যে 8.854 ইন্টু 10 ইনভার্স, কত দেখো 10 ইনভার্স হচ্ছে 12। তাহলে এইটাই হিসাব করলে আমরা কি পেয়ে যাব, পাতের ক্ষেত্রফলটা হচ্ছে পেয়ে যাব, তাই না? হিসাব আচ্ছা, এই হিসাবটা কি ঠিক করছিলা? 10⁻5 ছিল না 10⁵ ছিল? এটা কিভাবে, দেখো তো, দেখো তো আর একবার। ভুল হয়েছে মনে হয়, কারণ এখানে তো 10⁹9 আছে, তাহলে তো এটা ইনভার্স ছেড়ে তো আর 5 হয়ে যাবে না সরাসরি, এটা বলতেছি আমি। হ্যাঁ এবার হয়েছে, আমিও তো কই যে এখানে এত এত কিভাবে ক্ষেত্রফল হয়, কত মিটার স্কোয়ার হইতেছে, বুঝতে পারতেছো তুমি? 10 ইনভার্স কত পাইলা বললে, -13। তাহলে এই জায়গায় যদি আমরা বসাই তাহলে এখানেও আমাদের কত বসবে, -13 বসবে। তাহলে এবার এখানে -13 বসায় তুমি হচ্ছে হিসেব করো যে -13 বসায় কত আসে, বুঝতে পারছো কি? -13 বসাও এই জায়গাটায় জাস্ট, তাহলে হচ্ছে হিসেব হয়ে যাবে। তাহলে -13 বসালে কত পাবো, 1.947 ইন্টু 10 ইনভার্স, কত দেখো 3 মিটার স্কোয়ার। তাহলে এটা ক্ষেত্রফল পেয়ে গেলে, ক নম্বরে কিন্তু এটাই চাইছে, বুঝতে পারছো? এই যে অঙ্কটাই দেখো যে ক নম্বরে আমাদের কি, ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর বলতেছে ধারকত্ব বৃদ্ধির কৌশলটি সঠিক ছিল কিনা। তাহলে সঠিক ছিল কিনা এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ধারকত্বই বের করতে হবে। ধারকত্ব বের করে দেখতে হবে যে আগে যে ধারকত্ব ছিল এখন ধারকত্বটা বেশি হয়েছে নাকি কম হয়েছে। এই যে এখানে যে ধারকত্বটা পাইছো এটা হচ্ছে মনে করো C1 তুমি পাইলা, কথার কথা, দেখো C1 তো হবে এপসাইলন নট এ ভাগ ডি, এটাকে তুমি C1 ধরে নাও, তাহলে এটা ধারকত্ব তুমি পাইছো আগে। এখন তুমি নতুন করে যে ধারকত্বটা পাবা এটা হচ্ছে কতটুক পাবা, এইটা হচ্ছে তোমার কিন্তু জানা দরকার, বুঝতে পারছো কথাটা? তাহলে আমরা দেখব যে এখন ধারকত্ব হচ্ছে কত হয়। তো খ নম্বরে দেখো যে তুমি একটা কি করছো, দুইটা পাত আছে, দুইটা পাতের মধ্যে টি পুরুত্বের একটা হচ্ছে তুমি কি ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করছো, যেখানে হচ্ছে কে ইকুয়াল টু কত, পরবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু হচ্ছে 4 এই পদার্থটার, এবং টি ইকুয়াল টু কত মিলিমিটার দেওয়া আছে 2 মিলিমিটার। তাহলে এই অঙ্কটা কোন সূত্রে ইউজ হইতেছে, কোন ফর্মুলাতে, আমরা বুঝতে পারতেছি না, পারবো না। তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে এগুলো আমরা বসাই নিই। তাহলে এখানে দেওয়া আছে দেখো টি ইকুয়াল টু 2 মিলিমিটার। কিভাবে দেখলা, এই যে প্রশ্নে দেখো বলা আছে যে 2 মিলিমিটার পুরুত্বের এবং 4 পরবৈদ্যুতিক ধ্রুববিশিষ্ট একটি বস্তু পাতদ্বয়ের মাঝে স্থাপন করা হলো। তাহলে এই যে এখানে দেখো 2 মিলিমিটার পুরুত্ব, তাহলে এটাকে কেমন লেখা যায়, 2 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 3 মিটার, এবং ডি ইকুয়াল টু কত পুরুত্বের, সরি ডি ইকুয়াল টু কত, ডি ইকুয়াল টু তো 2 সেন্টিমিটার দেওয়া আছে, যেটাকে আমরা 0.02 হচ্ছে মিটার লিখতে পারবো। এবং এখানে আরও একটা জিনিস দেওয়া আছে কে ইকুয়াল টু, কে ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, কে ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সি তো বের করবো, তো এটাকে C2 দিই, যেহেতু আগেরটা C1 দিছি আমরা, তাহলে C2 ইকুয়াল টু হোয়াট, তাহলে C2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলো, যদি এরকম ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করো, তাহলে একটু আগে আমরা সূত্র দেখছি, কালকে দেখছিলাম এই সূত্রটা, যে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 ভাগ কে, মনে আছে সূত্রটা, বলো?
তাহলে 8.854 ইন্টু 10^12 এটা হচ্ছে এপসাইলন নটের ভ্যালু। এর ভ্যালু কত দেখো, এই যে এর ভ্যালু পাইছি আমরা 1.947 ইন্টু 10^3, তাহলে 1.947 ইন্টু 10 কত দেখো 3। এখন ডি এর ভ্যালু কতটুক দেখো, ডি এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 0.02 হচ্ছে মিটার। আর এই যে টি এর ভ্যালু কত, 2 ইন্টু 10 কত 3 মিটার, ইন্টু 1 মাইনাস 1 ভাগ কে, 1 ভাগ কে মানে কত 1/4 না, তাহলে এটা হিসাব করো, তাহলে আমরা ধারকত্বটা পেয়ে যাব। কত হয় বলো, হ্যাঁ এবার বলো। 6 ইন্টু হচ্ছে 10 কত দেখো 12, তাহলে এত ফ্যারাড পাইলা, এটা কিসের ভ্যালু পাইলা দেখো তো, C2 এর ভ্যালু না। তো ক হতে আমরা কিন্তু C1 এর ভ্যালু পাইছি, তাহলে ক হতে পাই কি দেখো তো C1 ইকুয়াল টু, দেখো ক হতে C1 এর ভ্যালুটা আমরা কত পাইছি, এই যে এইখানে দেখো C1 এর ভ্যালু কোনটুক 8.62 ইন্টু 10^13, তাহলে 8 পয়েন্ট কত দেখো 8.62 ইন্টু 10^13 না, তাহলে এত ফ্যারাড না। তাহলে অতএব এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, C2টা হচ্ছে C1 এর চাইতে বড়, তাহলে অতএব কৌশলটা কি ছিল, সঠিক ছিল না। তাহলে এই জায়গা থেকে লিখতে পারবা কি, অতএব এই যে ধারকত্ব বৃদ্ধির কৌশলটা সঠিক ছিল, এটাই আনসার। বুঝছো না অঙ্কগুলা? ভালো লাগবে একটু, জাস্ট তুমি যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে দেখবা যে অঙ্কগুলা ভালো লাগতেছে তোমার কাছে। কারণ কি, এই অঙ্কগুলাতে দেখবা যে জাস্ট তোমার কথার ফেরপোজগুলো যদি তুমি ধরতে পারো তাহলেই আনসার চলে আসবে। দেখো পরের অঙ্কটায়, এ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাত, এখানে মনে করো একটা হচ্ছে বর্গাকার পাত এইটা, তো এটা যদি বর্গাকার পাত হয় তাহলে এর দৈর্ঘ্য কত এ, প্রস্থ কত এ, তাহলে এই যে এখান থেকে দেখো যে এর এদিকেও হচ্ছে এ, এদিকেও হচ্ছে এ, এইটারও এদিক এ, এদিক কত দেখো এ, ঠিক আছে। বর্গাকার পাত দিয়ে গঠিত, এই যে এরকম বর্গাকার পাত দিয়ে গঠিত হচ্ছে কি দেখো, গঠিত হচ্ছে একটা ধারক, ঠিক আছে, যার পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি। এই যে এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি, যে ডি দূরত্বটা তোমাকে বলে দিছে এর চাইতে অনেক ছোট, মানে এই যে এই একটা বাহুর দৈর্ঘ্য আছে না পাতের, এই একটা বাহুর দৈর্ঘ্যের চাইতে অনেক ছোট, মানে এগুলো কাছাকাছি আছে পাত দুটা। ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে ধারকত্ব কত হবে। তো আমরা কি জানি এখানে কি আছে বলতো, এখানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো ডাইলেকট্রিক পদার্থ নাই, সেহেতু আমরা কি জানি দেখো তো, যে আমরা ধারকত্ব নির্ণয়ের সূত্র কি জানি, যে আমরা জানি সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত ডি, এটা জানি না। বলো এখন এ ইকুয়াল টু কত লিখতে পারবা, এই যে এ ইকুয়াল টু এখান থেকে এ ইকুয়াল টু এ স্কোয়ার লিখতে পারবা না, যেহেতু বর্গাকার পাত। বলো এখান থেকে এ ইকুয়াল টু এ স্কোয়ার লিখতে পারবা না, তো এটাকে C1 দাও, যেহেতু পরবর্তীতে সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করছি আমরা, তাহলে C1 ইকুয়াল টু কত লিখতে পারবো, এপসাইলন নট এ স্কোয়ার ভাগ কত দেখো তো, ভাগ হচ্ছে ডি, এটা হচ্ছে 1 নম্বর দাও। এখন বলা আছে যে সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে, আমি এত কথা লিখতেছি, তোমরা কিন্তু পরীক্ষাতে লিখবে না, কারণ হচ্ছে কি আমি এখানে বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এই যে সমস্ত রৈখিক মাত্রা, তোমার চিত্র আঁকা লাগবে না পরীক্ষার হলে, 3 গুণ করা হলে, তো সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে, রৈখিক মাত্রা বলতে তুমি কি কি বুঝছো বলো, এখানে তুমি বলো রৈখিক মাত্রা বলতে তুমি এখানে কি কি বুঝছো। রৈখিক মাত্রা বলতে বোঝাচ্ছে যে এই যে এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল না বর্গাকার, তাহলে এই বর্গাকার বাহুর দৈর্ঘ্যটাও হচ্ছে তুমি 3 গুণ করবা একটা, আর একটা রৈখিক দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে দূরত্ব, এই দূরত্বটাও তুমি হচ্ছে কত গুণ করে দেবা, 3 গুণ করে দেবা, এই যে দেখো 3D করে দাও। তাহলে এরকম যদি করো তাহলে হচ্ছে তোমার এখানে তখন ধারকত্ব কত গুণ হবে এটা বের করতে বলছে। তাহলে C2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এপসাইলন নট A2 ভাগ হচ্ছে কত দেখো D2, এই যে এখানে এপসাইলন নট বসাও, A2 এর ভ্যালু কত দেখো 3a, ঠিক আছে। তাহলে এই যে A2 ইকুয়াল টু কত লিখতে পারবা, 3a স্কোয়ার, মানে হচ্ছে কি তোমার বাহুর উপর স্কোয়ার, আর এখানে D2 মানে কত দেখো তো 3D, এটা যদি কাটাকাটি করো তাহলে এখান থাকবে এপসাইলন নট এ স্কোয়ার ভাগ হচ্ছে ডি,
ইন্টু দেখো তো 3 3 কে 9 আর এই যে 3 কাটাকাটি করলে এখানে একটা 3 থাকে না, তাহলে এই যে 3 থাকলো আর এপসাইলন নট a স্কয়ার ভাগ d কে কি লেখা যায় c1 লেখা যায়। তাহলে 3 ইন্টু কত দেখো 3 ইন্টু হচ্ছে c1। তাহলে অতএব তুমি এখান থেকে c2 ইকুয়াল টু তুমি কত পাইলা, c2 ইকুয়াল টু হচ্ছে 3c1 পাইলা। তাহলে কত গুণ হবে দেখো তো এই জায়গা থেকে, তাহলে 3 গুণ হবে না, এটাই আনসার না? তাহলে এই যে এখান থেকে তুমি কিন্তু আবার এই কাজটাও করতে পারতা, যে দেখা যাচ্ছে তোমাকে বললো যে এই যে রৈখিক মাত্রাগুলো 3 গুণ করা হলো, তার মানে তুমি হচ্ছে কি করছো, এই যে এটাকে দৈর্ঘ্যটাকে 3 গুণ করে দিছো আর এই দূরত্বকে 3 গুণ করো নাই, তারপর তুমি দেখা যাইতেছে উত্তর পাইতেছো না সঠিক, 9 গুণ পেয়ে যাচ্ছে উত্তর, তখন কিন্তু ভুল হয়ে যেত অঙ্ক। তাহলে এই যে এই কথাগুলো হচ্ছে তোমাকে লক্ষ্য করতে হবে ভালোভাবে, যে তোমাকে আসলে রৈখিক মাত্রা 3 গুণ করতে বলছে, মানে যতগুলা রৈখিক মাত্রা থাকবে সূত্রের মধ্যে সবগুলাকে তোমাকে 3 গুণ করা লাগবে। তাহলে এখানে রৈখিক মাত্রা কয়টা আছে, এখানে রৈখিক মাত্রা আছে দুইটা, একটা হচ্ছে কি দৈর্ঘ্য আর একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে এই যে এর দূরত্ব, এই দুটা হচ্ছে কি রৈখিক মাত্রা। এজন্য এই রৈখিক মাত্রা দুইটাকে আমাদের কি করা লাগলো দেখো 3 গুণ করা লাগলো। তাহলে এটাই হচ্ছে কি, এটাই অ্যান্সার। দেখো পাত দূরত্ব d এবং ধারকত্ব c, এমন একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে d/2 পুরুত্ববিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলে নতুন ধারকত্ব কত হবে? তাহলে কত দূরত্বের দেখো d ভাগ হচ্ছে t পুরুত্বের একটা যদি তুমি ধাতব পাত স্থাপন করো তাহলে হচ্ছে ধারকত্ব কত হবে, এই জিনিসটা তোমাকে বের করতে বলছে, তাই না? তাহলে তুমি দেখো তো d ভাগ t পুরুত্বের d/2 দূরত্বের হচ্ছে এই যে ধারকত্ব নির্ণয়ের সূত্র আমরা কি দেখলাম একটু আগে, এপসাইলন নট a ভাগ হচ্ছে d মাইনাস t, এটা দেখলাম না? এটা সোজা সূত্র না? দেখো তো এই জায়গা থেকে এপসাইলন নট a ভাগ হচ্ছে তুমি কি লিখতে পারবা, ভাগ হচ্ছে d ভাগ t লিখতে পারবা। এখন এইটা তুমি দুইটা ভাবে করতে পারো, দেখো কিভাবে করতে পারো, শিখে রাখো, দুইটাই শিখে রাখো, কাজে দিবে। একটা হচ্ছে দেখো এখানে তোমার কি কি দেওয়া আছে, এই যে এটা মনে করো একটা পাত, এটা একটা পাত, এই যে টি অর্ধেক পুরুত্ব বিশিষ্ট, মানে টি এর মান হচ্ছে কত d/2, তুমি হচ্ছে একটা মেটাল ধাতু হচ্ছে এখানে রাখবা, তাহলে হচ্ছে তোমার কত হবে এইটা বের করতে বলছে। তো তুমি কি জানো যে ভেতরে যদি তুমি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো পদার্থ স্থাপন করো, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, তাহলে তুমি সূত্র কি জানো, সূত্র জানো c ইকুয়াল টু এপসাইলন নট a ভাগ হচ্ছে কত দেখো d মাইনাস টি ইন্টু হচ্ছে 1 মাইনাস 1 ভাগ কে, এটা জানো? বলো এই সূত্র জানো? তো এখানে তুমি কি কি জানো বলো এই জায়গা থেকে, এখানে কিন্তু কিছু জানো না। d ইকুয়াল টু কত দেওয়া আছে, d দেওয়া আছে, a ইকুয়াল টু কত দেওয়া আছে, এই দেওয়া আছে, শুধু একটা জিনিস দেওয়া আছে t ইকুয়াল টু কত d ভাগ হচ্ছে 2, এইটা দেওয়া আছে। এখন t ইকুয়াল টু d ভাগ 2 দেওয়া আছে, তোমাকে নির্ণয় করতে হবে কি ধারকত্ব c ইকুয়াল টু হচ্ছে হট, এটা নির্ণয় করতে হবে। তাহলে c ইকুয়াল টু এই যে এখান দেখো এপসাইলন নট, এখানে হচ্ছে a থাকলো, তুমি কি বসাবা d মাইনাস t এর জায়গায় কত বসাবা d ভাগ 2, এই যে এখানে 1 মাইনাস 1 ভাগ কে আছে না? তো তুমি একটা জিনিস জানো যে মেটালের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক এইটা হয় ইনফিনিটি, কি বললাম মুখস্থ রাখবা, মেটালের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ই কত হয়, মান কত হয় দেখো ইনফিনিটি। তাহলে এখান তুমি কত বসাবা দেখো তো ইনফিনিটি বসাবা না, বুঝছো কি এটা? তাহলে এখানে উপরে থাকবে কত এপসাইলন নট a, আর এইটা কত থাকবে d মাইনাস d ভাগ 2 থাকবে না, d মাইনাস হচ্ছে কত দেখো d ভাগ 2 থাকবে। তাহলে এটা কত থাকে দেখো এপসাইলন নট a ভাগ হচ্ছে কত d মাইনাস d ভাগ 2, মানে হচ্ছে কত d ভাগ 2, এই 2টা যদি উপরে যায় তাহলে 2 ইন্টু এপসাইলন নট a ভাগ হচ্ছে কত d, তাহলে 2 ইন্টু দেখো এপসাইলন নট a ভাগ d, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ধারকত্ব না, প্রথমে তুমি লিখতে পারবে না বলো? তাহলে কত গুণ হয়ে গেল ধারকত্বটা, এখন হচ্ছে দ্বিগুণ হয়ে গেল, মানে c নট ইকুয়াল টু তুমি কত জানো এপসাইলন নট a ভাগ হচ্ছে তুমি জানো হচ্ছে d, বুঝতে পারছো? এটা তুমি জানো। তাহলে অতএব c ইকুয়াল টু তুমি কি জানো পরাবৈদ্যুতিক ধ্রুববিশিষ্ট পদার্থ স্থাপন করলে এটা তুমি জানো। তাহলে কত গুণ হয়ে গেছে দেখো তো, দ্বিগুণ না অ্যান্সারটা, বলো দ্বিগুণ হয়ে গেছে না অ্যান্সারটা? তাহলে এভাবে তুমি একবার হচ্ছে অ্যান্সার করতে পারো একটা, এভাবে তুমি চাইলেই কি অ্যান্সার করতে পারবা।
তো প্রবলেম নাই, এভাবে করতে পারো একটা। আর আরেকটা হচ্ছে যে তোমাকে আমি সূত্র দেখালাম একটু আগে, সূত্র দেখালাম না? কি সূত্র দেখাইছি বলো? এই যে এখানে দেখো, অথবা আমরা কি জানি? অথবা হচ্ছে সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে ডি। এটা আমরা জানি, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে। আবার দেখো, আমরা জানি কিসের ক্ষেত্রে, যে তুমি যদি দুইটা পাতের মধ্যে এই যে মেটাল ধাতব পদার্থ স্থাপন করো, এই যে এরকম হচ্ছে ধাতব পদার্থ যদি স্থাপন করো, তাহলে হচ্ছে কত হবে? তা এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে সি নট দিলাম, আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কত, সি। তো এই যে মেটাল ধাতু স্থাপন করলে আমরা সূত্র কি জানি? এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত, ডি মাইনাস টি। তাহলে এখান তুমি কি বসাবা? এপসাইলন নট এ ডি মাইনাস টি। টি এর ভ্যালু কত দেখো তো, ডি ভাগ টু না? তুমি ধাতব পদার্থ স্থাপন করছো না ওই জায়গাটাতে, অর্ধেক পুরুত্বে তুমি ধাতব পদার্থ স্থাপন করছো, তাহলে এখানে কত থাকে? এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি মাইনাস ডি ভাগ টি, মানে হচ্ছে ডি ভাগ টু। তাহলে এখানে 2 ইন্টু এপসাইলন নট এ ভাগ কত থাকে দেখো, ভাগ হচ্ছে ডি। তাহলে এখানে কত থাকে? 2 ইন্টু এপসাইলন নট এ ভাগ ডি। এটাকে আমরা সি নট লিখতে পারবো না? তাহলে এটার অর্থ কয় গুণ হবে দেখো তো? এটার অর্থ হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে না? বলো। তাহলে এটাও না, তাহলে এটা সোজা না? বলো। এটা সোজা, কিন্তু এটাতে একটা বেশি সূত্র তোমাকে মনে রাখা লাগছে, যে সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি মাইনাস টি। কিন্তু ওইটার ক্ষেত্রে কিন্তু কোনো সূত্র মুখস্থ করা লাগে না, তুমি আগের সূত্র দিয়েই ম্যাথ করতে পারছো। জাস্ট হচ্ছে তোমাকে পরবৈদ্যুতিক ধ্রুবক মেটালের ক্ষেত্রে কে ইকুয়াল টু ইনফিনিটি, এইটা মনে রাখা লাগছে, তাই না? কি ভালো ম্যাথ না এগুলা? এই ম্যাথগুলা তুমি প্র্যাকটিস করবা, দেখবা যে কি তোমার কাছে হচ্ছে সোজা হয়ে গেছে ম্যাথগুলা, কঠিন লাগবে না পরে এত। এই ম্যাথগুলো দেখবা যে কি আস্তে আস্তে সোজা মনে হইতেছে। এখন তুমি দেখো, আমি কিন্তু দুইটা নিয়মে শিখালাম, তোমার কাছে যেটা সুবিধা হবে তুমি সেটা করবা। তোমার কাছে মনে হয় এটাই সুবিধা হবে, কারণ কি এটাতে তোমাকে একটা সূত্র কম মনে রাখা লাগতেছে। এটাই মনে রাখবা, জাস্ট হচ্ছে তুমি মনে রাখবা যে কে ইকুয়াল টু ইনফিনিটি, এটা কিসের ক্ষেত্রে? এটা মেটালের ক্ষেত্রে। তাহলে এই কথাটা যদি তুমি মনে রাখো, তাহলে এই সূত্র দিয়ে তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা। এটা তোমার কাছে সোজা, একটা সূত্র মনে রাখলে তোমার তখন দুইটা। আর এইটা দিয়ে যদি করো কোনো প্রবলেম নেই, তুমি করো। জাস্ট হচ্ছে মনে রাখবা যে এই যে এটা হচ্ছে কি মেটালের ক্ষেত্রে সূত্র, যে যখন আমরা মেটাল, ঠিক আছে, মেটাল স্থাপন করব, দুইটা ধাতব পাতের মধ্যে যদি আমরা মেটাল স্থাপন করি, তখন হচ্ছে আমরা কোন সূত্র ইউজ করব? সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি মাইনাস টু। এটাই হচ্ছে কথা। দেখো, একটি সমান্তরাল পাতধরকের প্রতি পাতের পৃষ্ঠ ক্ষেত্রফল, মানে এই যে দুইটা পাত থাকে আমাদের পাতধারকের, এইটা আর এইটা, এই যে এই দুইটার কি দেওয়া আছে দেখো, পৃষ্ঠ ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে। তাহলে এখানে তোমার পৃষ্ঠ ক্ষেত্রফলের কথা বলা আছে, মানে এর কথা বলা আছে। এ ইকুয়াল টু কত? 1.4 মিটার স্কোয়ার। এবং বায়ু মাধ্যমে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে ডি ইকুয়াল টু কত? 3 সেন্টিমিটার, যেটাকে আমরা 0.03 মিটার হচ্ছে বলতে পারবো। 100 দ্বারা ভাগ দিলে 0.03 মিটার হয়ে যায়। তো সি ইকুয়াল টু কত, এটা তোমাকে বের করতে বলছে। তো এটা তো খুবই সোজা। সি ইকুয়াল টু কি জানো? এপসাইলন নট এ ভাগ কত দেখো, ভাগ হচ্ছে ডি। তো এপসাইলন নটের ভ্যালু কত? 8.854 ইন্টু 10 ইনভার্স 12। এর ভ্যালু কত পাইছো? 1.4 দেওয়া আছে প্রশ্নে। আর ডি এর ভ্যালু কত দেখো? 0.03। এটা হিসাব করো, তাহলেই তুমি ধারকত্বের ভ্যালুটা পেয়ে যাবে। কত পাও দেখো? 4.132 ইন্টু 10 ইনভার্স 10, এত হচ্ছে ফ্যারাড পাইলা। কিন্তু আমাদের অপশানে ফ্যারাড থাকে না, সাধারণত মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড এগুলো থাকে। তাহলে এগুলাকে আমরা তখন মাইক্রো ন্যানো ফ্যারাডে নিয়ে যাব। তাহলে এটাকে এরকম লেখা যায় না? 0.4132 ইন্টু 10 ইনভার্স 9, এত ফ্যারাড। তো এটাকে আমরা কি লিখতে পারবো?
0.32 এত হচ্ছে কি দেখো ন্যানো ফ্যারাড, এটাও আমরা লিখতে পারবো। তাহলে এই যে এগুলা যেটা অ্যান্সার থাকবে যেভাবে সেভাবে তুমি কি নিয়ে এসে জাস্ট হচ্ছে অ্যান্সার করবা, হয়েছে।